আচ্ছা, তো আজকের ক্লাস আমরা শুরু করি নাকি? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে দুইটা কাজ দেখছিলাম, গ্রেটার দ্যান আর লেস দ্যান। তো এই দুইটা কাজ তো আশা করি আপনারা বুঝছিলেন, খুবই ইজি। গ্রেটার দ্যানটা হলো আপনার বড় কোনো সংখ্যা বা পার্সেন্টেজের ক্ষেত্রে যে কোনোটাকে আপনি যদি হাইলাইটস করতে চান, সেই ক্ষেত্রে গ্রেটার দ্যানের মাধ্যমে করা যাবে, আর লেস দ্যানের মাধ্যমে ছোট সংখ্যাটা এটা করা যাবে। আর এই যে বিটুইন যেটা আছে, আজকে দেখবো বিটুইন, ইকুয়াল, টেক্সট রিলেটেড, ডুপ্লিকেট। আচ্ছা, তো এইগুলো দেখার চেষ্টা করব। তো বিটুইনটা আমরা একটু ফার্স্টে দেখি। আমি আমার এখানে একটা শীট নেওয়া আছে। এই শীটের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু এমপ্লয়ের নাম দেওয়া আছে, পাশাপাশি তাদের টার্গেট এবং বিক্রয়টা দেওয়া আছে। টার্গেট এবং বিক্রয়, তো এখানে আমি তাদেরকেই ইয়া করব, মানে হাইলাইটস করব যারা 100% এর বেশি অ্যাচিভমেন্ট করছে। আমরা তাদেরকে হাইলাইটস করব এখানে। তো আচ্ছা, কেউ কি বলতে পারবেন আমি যদি 100% এর উপর গুলাকে হাইলাইটস করতে চাই তাহলে কিসের মাধ্যমে করব? সে কি লাইনে নাই নাকি? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন নাকি সবাই? আমরা তাহলে গ্রেটার দেন 100 করতে পারি। যদি 100 ধরতে চাই, নিতে চাই আমরা, তাহলে হচ্ছে 99 প্লাস হবে। আচ্ছা, 99 নিতে হবে, তাই তো? আচ্ছা, একটা মিনিট, আমি আসলে আজকে খুব ব্যস্ত ছিলাম অফিসের কাজে, আপনাদের শীটটা যে সাজাবো সুযোগ পাইনি। তাই ক্লাসটা একটু এলোমেলো হচ্ছে প্রথম থেকেই। আচ্ছা, তো এখানে দেখেন ভাই যেটা বললো যে গ্রেটার দ্যান দিয়ে করা সম্ভব। তো আজকে আর একটু ক্লিয়ারলি বুঝাই দিব, এটা আর একবার করে দেখাবো। গ্রেটার দ্যান দিয়ে আমি এখান থেকে 100 এর উপরে যদি করতে চাই, দেন সেক্ষেত্রে যেহেতু এখানে আমার পার্সেন্টেজ, অবশ্যই আমাকে পার্সেন্টটা রাখতে হবে 99 এর পার্সেন্ট। আর আমি যদি তাকে গ্রিন মার্ক করতে চাই তাহলে আমি এখানে গ্রিন সিলেক্ট করতে পারি, অথবা আমি নিজের মতো করে একটা কালার এখান থেকে চুজ করে নিতে পারি। এখান যে আমার ফিল্ডে যাইতে হবে, ফিল্ড থেকে আমি একটা কালার এখানে চুজ করতে পারি। হ্যাঁ, আমি এই কালারটা চুজ করে দিলাম, একদম গাঢ় যে ইয়াটা আছে, গ্রিনটা আছে, সেটা আমি নিয়ে নিলাম। তো আমার 100 এর উপরে যারা অ্যাচিভমেন্ট করছে আমরা তাকে নিয়ে নিলাম। তো আমরা যখন ফিল্টারিং এর কাজ দেখব, দেখেন এটা কত সহজে তাদেরকে আলাদা করা সম্ভব। এই দেখেন আমি ফিল্টারিং করে নিলাম, আমার ওই 100% যারা অ্যাচিভমেন্ট করছে তাদেরকে দেখাই দিচ্ছে। পাশে তাদের একটা র্যাঙ্কিং দেখাই দিচ্ছে যে এইটি হলো 1 নাম্বার র্যাঙ্কিং এ আছে, কারণ এর 245% অ্যাচিভমেন্ট। যে কারণে মাসুম বিল্লাহ এ আছে 1 নাম্বার র্যাঙ্কিং এ। সেম ভাবে 2 নাম্বার 141, তারপর দেখেন 3 নাম্বার আছে 132%। তো এইভাবেই আমরা সহজেই কিন্তু অ্যানালাইসিসটা আমরা লক্ষ্য করতে পারতেছি। তো এখানে যদি আমাদের একটা মিনিমাম ইয়া থাকে যে আমরা চাচ্ছি যে আসলে বিলো অ্যাচিভমেন্ট যারা আছে, যেমন এখানে বলা যায় 80% এর নিচে যারা আছে, এরা বিলো অ্যাচিভার। তো খুবই খারাপ করছে এরা। তো এদেরকে বের করতে গেলে আমাকে লেস দ্যানে যাইতে হবে, লেস দ্যান, কারণ আমার নিচের গুলাকে বের করতে হবে, যে কারণে লেস দ্যান। তো আমি যদি 80 দিই, তো 80 এর নিচে থেকে আমাকে নিয়ে নিবে। তো এখানে আমি তাদেরকে করতে পারি কি, আমি রেড মার্ক করে দিতে পারি, রেড মার্ক করে দিতে পারি টোটালি।
আমি এখানে এদেরকে রেড মার্ক করে দিলাম। তো দেখেন এখানে 80 বা তার নিচে যারা আছে, এই দেখেন এটা কিন্তু 80 আছে, কিন্তু তারপরে কাউন্টে কেন নিছে? কারণ আমি কিন্তু 80 দিছি, তার মানে ও 79 থেকে নেওয়ার কথা। আমরা যদি এখান থেকে এই ইয়াটা একটু বাড়াই দেখি, তাহলে দেখেন যে 79.82%। তার মানে ও কিন্তু 80 নিচেই আছে, কিন্তু ফিগারে আমি যখন ইয়া করে দিয়েছি তখন 80 দেখাচ্ছে, কেননা 79.5 এর উপর থেকে আমার এই যখন এক সংখ্যায় থাকবে তখন কিন্তু 80 শো করবে। 79.5 তখন আমার 80 শো করবে। তো এই কারণে 79.8, তার মানে তার থেকে বেশি, যে কারণে আমার এটা শো করছে। আর 79.45 যদি ওইটা দেখায়, সরি 49 পর্যন্ত থাকে, তাইলে ওটা কিন্তু 79% শো করতো। তো এই 80 আমার ফিগারে আছে, কিন্তু অরিজিনাল 80% নাই এখানে। আচ্ছা, তো এটা করলাম। এখন আমরা একটু দেখি এগুলা আসলে মোছা যায় কিভাবে, মানে এই যে আমি যে দিছি কালার গুলো, এগুলো আমি মুছবো কিভাবে, এটা আমরা গতদিন দেখি নাই। এখানে আমরা যাই করি না কেন, যতগুলো আইকন, যতগুলো ডাটা, হাইলাইটস, বাটন অ্যাড করি না কেন, আমাদের এই যে ক্লিয়ার রুলস নামে যে অপশনটা আছে, এখান থেকে যাব ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্ট সেলস, মানে আমি যেগুলোকে সিলেক্ট করছি সেখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এই যে এন্ট্রি শিট যদি দেওয়া হয়, তাহলে পুরো শিট থেকে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সিলেক্ট গুলো করব, আমি সিলেক্টেড চাপ দিলাম, দেখেন আমার রুলস গুলো সব ইয়া হয়ে গেল, রিমুভ হয়ে গেল। এখানে মাথায় রাখতে হবে, এই যে ক্লিয়ার রুলসে গিয়ে সিলেক্ট সেলস গুলা আমি করে দিলাম। আমি যে পুরো শিটের করতে চাই, এখানে ক্লিক করলে আমার শিটের হয়ে যাবে। মোট শিটে কোনো সিলেক্ট করা লাগবে না, অটোমেটিক্যালি শিটে যতগুলো রুলস দেওয়া আছে সবগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, রুলস গুলো ডিলিট হয়ে যাবে। তো বিটুইনটা আমরা একটু দেখি, বিটুইনটা আমরা বুঝি, একদম খুবই সিম্পল, একই রকমেরই। এখানে যদি আমরা দেখি, আহ, হয়তো হতে পারে আমি কিছু ক্যাটাগরি দিছি, যেখানে 90 থেকে 80 থেকে 90% যারা অ্যাচিভমেন্ট করছে, এরা মাসিক একটা রিওয়ার্ড পাবে। মনে করেন যে 500 টাকা। 80 থেকে 90%, আমি এখানে একটু লিখে দিই, 80 থেকে 90%, তিনটা ক্যাটাগরি দিই আমি, 80 থেকে 90% এরা পাবে 500 টাকা, 89%। এবার 90 থেকে 99% পাবে 1000 টাকা। তো এখানে 100 থেকে 105 পর্যন্ত পাবে, বা তার উপরে, বা উপরে একদম যা থাকবে তারা পাবে 2000 টাকা। এই যে তিনটা ক্যাটাগরি, মানে আমার 100 থেকে তার উপরে যাই যাক না কেন আমার ওই 2000 টাকা পাবে। তো আমি তিনটা ক্যাটাগরিকে আমি একটু কালারে আনতে চাচ্ছি। আর যারা বিলো 80, 79, এখানে কি, এখানে 0%, সরি এখানে 0% বা 1%, 1% থেকে, আচ্ছা ওটা আমার হেডার আছে তো এই কারণে নিচ্ছে না, আমি এখানে দিই 1% থেকে 79 পর্যন্ত যারা আছে, এরা রিওয়ার্ডের আওতায় আসবে না, তো আমি এইগুলাকে একটা কালার মার্কিং এর মধ্যে একটু দেখতে চাচ্ছি যে আমার যে এমপ্লয় গুলো আছে কারা কোনটা পেলো। তো কালার দিয়ে আমি একটু চেক করতে যাচ্ছি। তো সহজে আমি এগুলো ফিল্টারিং করে দেখতে পারবো, যে কারণে আমার এটা করা। তো আমি বিটুইনটা ওই সময় ব্যবহার করতে হবে আমাকে, মানে আমার ইউজ পারপাসটা আমি কিন্তু দেখাই দিচ্ছি এখানে, আমার বিটুইনটা ব্যবহার করতে হবে। তো আমার ফার্স্টে আমি ব্যবহার করব 1% থেকে 80, মানে 8 এর নিচেই ধরবে, 79 পর্যন্ত ধরবে, এগুলা রেড কালার। এবার আসলো আমার, মনে করেন যে 100 থেকে অ্যাবভ যারা আছে, বিটুইন 100% থেকে
মানে এখানে আমার তো 200 কত পার্সেন্ট পর্যন্ত দেখলাম মনে হয়, আমি 300% দিয়ে দিই, বা 3000 যাই দেন না কেন, 3000% পর্যন্ত বা 30,000 যাই হোক না কেন, ওটা তো উপরেই যাচ্ছে। আচ্ছা, এইগুলাকে আমি একটা গ্রিন মার্কে নিয়ে যেতে যাচ্ছি, গ্রিন। আচ্ছা, এটা হবে 99 থেকে 3000। আচ্ছা, এখন আমার আসবে এই 90 থেকে 99%। তার মানে আমার এখানে আমার ব্যবহার করতে হবে 89 থেকে 100। আচ্ছা, সরি, আমার কালারটা ভুল হয়েছে, কালারটা আমি সিলেক্ট করি নাই, আরেকবার দিই। 89 থেকে এখানে আমি দেব 100, আমি কালার দেব এই একটু হালকা গ্রিন থাকুক এটা। আর আরেকটা আছে 79 টু 90, এটা আমি ইয়েলো মার্ক দিয়ে দিই। আচ্ছা, এখন আমার একটা সবগুলা কিন্তু একটা কালারের আওতায় পড়ে গেছে। আর আমি যদি দেখতে চাই আমার এইটা আহ, যারা একদম বিলো অ্যাসিভার আছে তাদেরকে আমি একটু দেখতে চাই, কালার ফিল্টারে গিয়ে আমি এটা ফিল্টার করে নিলাম। তাহলে আমার এখানে আসতেছে 14 জন, 14 জন আমার রিওয়ার্ডের আওতায় আসে নাই। এখন যদি আমি এখানে গ্রিন কালারটা ফিল্টার করি, যারা হলো টপ অ্যাসিভার, টপ অ্যাসিভার এরকম আছে হলো 2000 টাকা পাবে, তাহলে এই 10 জন আমার 2000 টাকা পাবে। আমি দেখতে পাচ্ছি 10 জন পাবে। অ্যানালাইসটা কিন্তু আমি সহজে দেখতে পাচ্ছি, যারা হালকা গাঢ় এই গ্রিন আছে তারা পাচ্ছে হলো 1000 টাকা করে, তাহলে 5 জন পাচ্ছে 1000 টাকা করে। আর এখানে আমার ইয়েলো মার্ক যারা করা আছে এরা পাচ্ছে 6 জন, 6 জনে পাচ্ছে 500 টাকা। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং পাশাপাশি নামগুলোও কিন্তু দেখে নিতে পারতেছি। আমি চাইলে করতে পারি কি, এরা যে 1000 টাকা পাবে, তো আমি এখানে 1000 লিখে দেখেন, সরি এরা 500 টাকা পাবে, 500 লিখে আমি একটু এইভাবে টেনে দিচ্ছি, দেখেন এরা 500 টাকা। তো আমি এগুলো কেটে দিই, দেখেন এই যেগুলো ইয়েলো মার্ক সেইগুলো কিন্তু 500 টাকা করে পড়ে গেছে, দেখেন 500 টাকা করে পড়ে গেছে যেগুলো ইয়েলো মার্ক, এই যে এই সোজাসুজি। তো আমি এখানে টাকার একটা রো করে নিতে পারি, রো করে নিয়ে আমার একটা অ্যানালাইসিস এখানে বের করতে পারি। তো এইগুলো আসলে অ্যাচিভমেন্টের আমরা অ্যাডভান্স ফর্মুলায় যখন যাব, এই অ্যাচিভমেন্ট দিলে অটোমেটিক্যালি কিভাবে টাকা বের হয়ে আসে এই টাকাটা, ওটা আপনারা তখন শিখতে পারবেন, এখন শিখলে মাথায় ঢুকবে না। আহ, তো এই বিটুইনটা আসলে কি ধরনের কাজে লাগে এটা আমরা দেখলাম, আমি এটা একটু রিমুভ করে দিলাম। আমরা তো পার্সেন্টেজের ক্ষেত্রে দেখলাম, আপনি যেটার ক্ষেত্রে ব্যবহার করেন না কেন, আপনি যদি এখানে টার্গেট বা সেলসের ক্ষেত্রে ব্যবহার করেন বা টাকার ক্ষেত্রে ব্যবহার করেন, যাই করেন না কেন, মানে ইয়াগুলো, মানে নাম্বারের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, নাম্বারের ক্ষেত্রে আপনার ওইটা দেখাবে। হ্যাঁ। আচ্ছা, এখন আসি আমরা ইকুয়াল টু, তো এটা হলো সেল, মানে সেলকে সিলেক্ট করে দেয়া। এই যেমন ফরম্যাট সেল দ্যাট আর কোয়ালিটি টু এ, এইটাই জাস্ট এই সেলটাকে সিলেক্ট করে দিয়ে আমি যদি কালারের আওতায় নিই তাহলে সেই কালারটা দেখাবে। আমি এখান থেকে মনে করেন যে এই সেলগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এগুলাকে ইয়েলো মার্ক করে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, একটা মিনিট, আমি একটু চেক করে দেখি। This typhoon cannot use conditional formatting. ও আচ্ছা আচ্ছা, এইটা হলো সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য, যখন ওই যে সাম বা এই রিলেটেড ফাংশন আমরা করি, তখন ওই ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা ইউজ পারপাসটা আমি একটু পরে দেখাচ্ছি।
এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটার কারণ ওইটার ফরম্যাটটা করা নাই এখানে। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো, এখন টেক্সচারটা দেখবো। কিবোর্ডে একটু সমস্যা হয়েছে। অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ, এই যে এখানে আহ, আচ্ছা আমি এখানে স্ট্যাটাসটা দিয়ে দিলাম। এখানে কোন ম্যান পাওয়ার গুলো বর্তমান অ্যাক্টিভ আছে, কোন ম্যান পাওয়ার গুলো ইনঅ্যাক্টিভ আছে, জাস্ট সেটা দেখার জন্য আমি একটা লিস্ট দিয়ে দিলাম। এখানে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ দিয়ে দিছি। তো এটা এটাকে কালার করতে গেলে, যেমন এখানে টেক্সট ইয়া কালার আছে, এই যে টেক্সট কালার আছে কন্টেন্ট। তো এই টেক্সট কালার যখন আমরা ক্লিক করব, এখানে যেমন আছে অ্যাক্টিভ আছে, তো অ্যাক্টিভটাকে যদি আমরা ইয়েলো মার্কের মধ্যে বা ইয়া মানে যে আমি যে অ্যাক্টিভটা লিখছি এখানে, একটা মিনিট, সব নিচ্ছে কেন? আরেকটা দিতে গেলে, আচ্ছা আমি একটু জাস্ট একটা মিনিট, হ্যাঁ আমার ফাইলের সমস্যা নাকি ফরম্যাটের সমস্যা বুঝতেছি না। হুম, আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, সরি আসলে আমার ফরম্যাটটা না করা থাকায় এই প্রবলেমটা ফেস করতেছি। তো এই যে দেখেন যে টেক্সটের ক্ষেত্রে যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট হলে আমরা এখানে গ্রিন কালার দিতে পারি, মানে সেই ম্যান পাওয়ারটা বর্তমান আমাদের কোম্পানিতে প্রেজেন্ট অবস্থায় আছে। তো প্রেজেন্ট গুলাকে আমরা গ্রিন মার্ক করে দিচ্ছি। তো সেম ভাবে যদি আমরা ওখানে ওই টেক্সটের যে ওখানে ইয়া দিয়ে দিই ভ্যাকেন্ট, এই যে ভ্যাকেন্ট গুলাকে যদি আবার রেড কালার করি, এই যে রেড কালার তো অলরেডি রেড লাইট কালার দেওয়া আছে। তো প্রথমবার কিন্তু আমার একই সিস্টেমে ওইটা হলো গ্রিন কালার নিছে, সেম সিস্টেমে এটা কিন্তু আবার ভ্যাকেন্টটাও নিয়ে নিচ্ছে ওই একই রকমেরই। তো এই এই টেক্সট এইটার মাধ্যমে, এই টেক্সট কন্টেন্টের এর মাধ্যমে আপনারা এই লেখাগুলোকে কালার করে নিতে পারবেন। প্রেজেন্ট অ্যাবসেন্ট ব্যাকএন্ড যে ইয়াগুলো আছে, তারপরে যদি কোনো নাম বা যে কোনো রিলেটেড আসলে কন্টেন্ট হইলে আপনার ওইগুলাকে কালার করে নিবে। আমি একটা ফাইল শেয়ার করতেছি আপনাদের সাথে, এটা আসলে আর একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য। ফাইলটা অনেক ভারী, যে কারণে ইয়া একটু ওপেন হইতে সময় লাগতেছে। আচ্ছা এখানে দেখেন আমার একটা ইয়ে আছে, স্ট্যাটাস আছে, যেমন এখানে অ্যাসিড বা ফেড, মানে এখানে যদি 100% হয় তাকে অ্যাসিড দেখাবে, সে গ্রিন কালার হতে আসবে। যে 100 এর নিচে হয় সে ফেড হয়ে যাবে। তো অটোমেটিক্যালি কিন্তু ওই লেখাগুলা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাতে আমার হচ্ছে কি আমার বুঝতে সুবিধা হচ্ছে। সেম ভাবেও যদি এখানে না, এখানে স্ট্যাটাসটা করা নাই, আচ্ছা এখানেও সম্ভবত করা নাই। আচ্ছা আমার এখানে একটা ফাইলে সম্ভবত করা আছে, আমি যেটা দেখাইতে চাইছিলাম। এখানে দেখেন যে সবগুলা ফেল্ড আছে, মানে আমার সেলসটা বসানো নাই যে কারণে। তো মূলত এইটাই, মানে আপনারা যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে ব্যবহার করলে আপনারা ওই কন্টেন্টটা যদি লেখেন, যে কালারটা সিলেক্ট করবেন সেটা অটোমেটিক্যালি সেই কালার হয়ে যাবে। ওখানে যদি পরবর্তীতে ওইটাই টাইপ করা হয় তাহলে ওই কালারটাই আসবে। আচ্ছা পরেরটা আছে হলো
ডেটের ক্ষেত্রে এই যে ইয়েস্টারডে বা টুডে, টুমরো, লাস্ট উইক বা দিস উইক, নেক্সট উইক, এই রিলেটেড গুলো যদি আসে, তাহলে সেম ভাবে মানে প্রতিটার ক্ষেত্রেই কিন্তু একই, মানে আমরা যেগুলা দেখাচ্ছি, যেগুলা ফাংশনে দেখাচ্ছি, সেইগুলা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে, একটা কালার আউটে চলে আসবে। আর যদি লাস্ট উইকের কোনো ডেট দেওয়া থাকে তাহলে লাস্ট উইক সিলেক্ট করে আপনি যে কালারটা দেখবেন সে কালারটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। ওই ইয়েস্টারডে সিলেক্ট করে বা টুডে সিলেক্ট করে যদি দেন, যে কালারটা দেন সে টুডে সেই কালার হয়ে যাবে। তো সবগুলোর ক্ষেত্রে ইউজ পারপাসটা একই রকম। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো ডুপ্লিকেট। ডুপ্লিকেটটা একটু দেখব। ডুপ্লিকেটটা আসলে খুব বেশি প্রয়োজন এখানে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে ডুপ্লিকেটটা প্রয়োজন হয়। সেটা কেননা মানে আমাদের যদি কোনো এমপ্লয়ের, আমরা যদি যেখানে জব করি আমাদের প্রতিটা এমপ্লয়ের একটা আইডি নাম্বার থাকে অথবা ইনরোল নাম্বার অথবা মোবাইল নাম্বার থাকে। মোবাইল নাম্বার থাকে, যেমন ইনরোল নাম্বার বা মোবাইল নাম্বার যদি আমি একটা ডাটা থেকে নিয়ে দেখাই, আচ্ছা এখন দেখেন এই ডুপ্লিকেটটা আসলে কেন প্রয়োজন হয়, একটু ভালো করে দেখাবো বিধায় ফরম্যাটটা সাজাচ্ছি। আসলে কিছু মনে করেন না, আজকে আমি আসলে সুযোগ পাইনি আপনাদের ক্লাসটা নিব, ফরম্যাটটা যে সাজা রাখবো আগে থেকে সেই সুযোগটা হয়নি। আমি মাত্র বাসায় ঢুকে খাওয়া দাওয়া করে আপনাদের ক্লাস নিতে বসে গেছি। ক্লাসের লিঙ্কটাও শেয়ার করছি একটু লেটে। তো দেখেন এখানে আমি কিছু কিছু অটোমেটিক্যালি একটা নাম্বার হলো 2 বা 3 বার করে দিয়ে দিচ্ছি, তাতে আপনাদের ডুপ্লিকেট বোঝাইতে সুবিধা হবে। এই যে এখানে এনরোলমেন্ট নাম্বার, তো আমাদের একটা এমপ্লয়ের একটা এনরোলমেন্ট নাম্বার থাকে। তো কখনো দুইটা এমপ্লয়ের একই এনরোলমেন্ট নাম্বার থাকে না। তো এনরোলমেন্ট নাম্বারটা ব্যবহার করা হয় বিভিন্ন ডাটার ক্ষেত্রে। যেমন এই যে আমাদের যেমন ইনসেনটিভটা করে যখন এনরোলমেন্টের উপরে ওই ইনসেনটিভটা আসে। তারপরে যদি কোনো এমপ্লয় নতুন বাদ যায় তাহলে এনরোলমেন্ট আকারে ওই এমপ্লয়ের ডাটাটা বের করা যায়। তারপরে স্যালারির ক্ষেত্রে এনরোলমেন্টটা প্রয়োজন হয়। তো বিভিন্ন ক্ষেত্রে এনরোলমেন্টের আসলে প্রয়োজনীয়তা শেষ নাই। আমি এখন হয়তো টোটালটা বলতে পারছি না। তো এখানে আমরা ডুপ্লিকেটটা কিভাবে বের করব, আমরা প্রথমে এনরোলমেন্ট গুলা যেগুলো আছে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে যে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করব, করে আমি ডুপ্লিকেট গুলাকে কোন কালারে নিয়ে আসতে চাচ্ছি, সেটা দেখা যাচ্ছে। তো এখানে আমি ওই যেমন রেড কালার দেওয়া আছে, রেড কালারই থাক, ওকে দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কতগুলা এমপ্লয় আইডি ডুপ্লিকেট দেওয়া আছে। তো আমি তাহলে সহজেই বুঝতে পারবো যে এই ডুপ্লিকেট যে দেওয়া আছে কাদের আইডি গুলো দেওয়া আছে। আমি ফিল্টার করার পরে আমি বুঝতে পারতেছি এই ডুপ্লিকেট এই যে আইডি গুলাতে দেওয়া আছে, তো এই যে এই আইডি গুলাতে ডুপ্লিকেট দেওয়া আছে। তো একটা নাম্বার কয়েকবার দেওয়া আছে। তো এটা দেখলে আমি বুঝতে পারতেছি যে এইগুলা হলো ভুল দেওয়া। তো আমি সহজেই কিন্তু ভুলটা ধরতে পারতেছি ডুপ্লিকেটের জন্য, সহজেই ডুপ্লিকেটের জন্য ভুলটা ধরতে পারছি। সেম ভাবে যদি মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে দেখি, এই যে ডুপ্লিকেট দিয়ে দিলাম, দেখেন এই যে মোবাইল নাম্বার যেগুলো রেড কালার হচ্ছে, এগুলো আমি যদি ফিল্টার করি, দেখেন এখানে 15 কয়েকবার আছে, নাম্বারটা কয়েকবার আছে। তার মানে একই নাম্বার দুইটা ব্যক্তি কখনো ব্যবহার করতে পারে না, তার মানে এখানে ভুল ইনফরমেশন দেওয়া আছে। তার মানে আমি সহজেই ধরতে পারলাম যে এখানে ভুল ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমার হয়তোবা এই নাম্বারটা যে কোনো একজনের হবে, বাদ বাকি সবার ফেক দেওয়া। তো হয় হয় এটা ইচ্ছাকৃত করা হয়েছে, আর না হলে ভুলবশত বসানো হয়েছে। তো এটা করতে পারি কি, এইটার এই ডুপ্লিকেট দিয়ে আমরা ধরে এইটা নিয়ে আমরা কারেকশন করে নিতে পারি খুব সহজেই।
আচ্ছা লাইনে আমি একটু পরে জয়েন করেছি, ডুপ্লিকেটটা কিভাবে ফাইন্ড আউট করা যায় একটু কি জানাবেন আবার? হ্যাঁ হ্যাঁ শিওর। শর্টলি জানাইলে হবে আমাকে, আমি নির্ধারণ নেব আচ্ছা আমি প্রথম থেকে আরেকবার দেখাই। প্লিজ। এই আমরা যে গত দিনের ক্লাসে তো ভাইয়া মনে হয় ছিলেন নাকি? লাস্ট ক্লাসে গতদিনে আমি একটু লাস্ট ক্লাসটা আমি একটু মিস করেছি। ভিডিওটা কি দেখেছেন? ভিডিওটা দেখেছি পুরোপুরি এখনই করতে পারি নাই। আচ্ছা আমি এখানে জিজ্ঞাসা করতেছি মানে কন্ডিশনাল হ্যাঁ ফরম্যাটিং এর প্রথম কিছু কাজ দেখাইছিলাম তো, ওটা দেখলে আপনার জন্য বুঝতে সুবিধা হতো। আচ্ছা যাই হোক সমস্যা আমি না। করে দিব, আপনি শুধু এখন অপারেটর দেখান, বাকিটা আমি ধরে নিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নো প্রবলেম। আচ্ছা আমরা ডুপ্লিকেটটা বের করতে গেলে ফার্স্টে আমরা যে ডাটার উপরে ডুপ্লিকেটটা ধরতে চাচ্ছি সেই ডাটাগুলো আমাকে সিলেক্ট করে নিতে হবে। ততটুকুই সিলেক্ট করতে হবে যতটুকুর মধ্যে ধরতে চাচ্ছি। আমরা যদি পুরো রোটার মধ্যে ধরতে কলামটার মধ্যে ধরতে চাই তাহলে আমরা কলামটা সিলেক্ট করে নেব। তো আমি মনে করেন যে এটুকের মধ্যে যাচ্ছি, তো আমি এটুক সিলেক্ট করে নিলাম। তারপরে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট সেলস রুলসে গিয়ে আমি ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলাম। করার পরে এই ডুপ্লিকেট গুলাকে আমি কি কালারের আওতায় নিব, এখান থেকে আমার কালারটা সিলেক্ট করতে হবে। আমি ইয়েলো কালার নিব, গ্রিন কালার নিব, রেড কালার নিব, নাকি আমি কাস্টম কালার যে আমি কোনো কালার নিব এখান থেকে। আমি এই কালারটাই নিয়ে নিলাম, নিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখেন যে ডুপ্লিকেট গুলা আমাকে একটা কালারে নিয়ে চলে আসছে। আমি ফিল্টারিং এর কাজ আপনাদের দেখাইনি, যে কারণে আপনি ফিল্টারিংটা এখন বুঝবেন না, হয়তো যারা করে থাকেন হয়তো কিছুটা বুঝতে পারবেন। এই যে ফিল্টারিং এ যে আমি কালারে ফিল্টারিং করে নিচ্ছি, নিলে আমি ডুপ্লিকেটটা সহজেই দেখতে পাচ্ছি এখানে যে আমার এই কোনগুলা ডুপ্লিকেট দেওয়া আছে। যেমন এই 44টা কয়েকবার দেওয়া আছে। ওকে ক্লিয়ার, একটু ক্লিয়ার। হ্যাঁ তো সেম ভাবেই সবগুলার ক্ষেত্রে একই। তো এখান থেকে চাইলে আমরা নিজেরা এই জিনিসটা সংশোধন করে নিতে পারবো খুব সহজেই, ডুপ্লিকেট দিয়ে ধরে খুব সহজেই করে নিতে পারবো কাজটা। আচ্ছা আমি ক্লিয়ার রুলসটা করে দিই একটু। ওকে আচ্ছা এখন এখানে টপ বটম যে রুলসটা আছে, এই রুলসটা আসলে কিসের জন্য? তো এখানে দেখেন যে টপ 10 আইটেম সংক্ষেপে দেখাইছে। টপ 10 আইটেমটারে আমরা ইয়া করব, মানে হাইলাইটস করব সেম ভাবে কালারের মাধ্যমে। মানে প্রথম আপনি হয়তো বা একটা প্রোগ্রাম করলেন, সেই প্রোগ্রামে প্রথম 10 জনকে বললেন যে আমি ইয়া করব 10 জন বা 5 জন, আপনি মনে করেন যে ওখানে টপ 10 লেখা আছে কিন্তু আপনি 5 জনকে দিচ্ছেন। প্রথম যে 5 জন হয়েছে তাদেরকে পুরস্কার দিচ্ছেন, মানে যারা সর্বোচ্চ বিক্রি করছে তাদেরকে পুরস্কার দিচ্ছেন সর্বোচ্চ টাকা। তো এখানে সবচেয়ে বেশি টাকার বিক্রি করছে এরকম 5 জনকে আমরা বের করব। এটা তো আমাদের সেলস কোয়ান্টিটি, তো এখান থেকে আমরা বের করব। তো সেটা আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে টপ এন্ড বটম রুলসে গিয়ে টপ 10 আইটেমে ক্লিক করব। এখান থেকে আমাকে দেখাচ্ছে এখানে কাস্টম নিতে বলতেছে, আপনি 10টায় কি দেখাতে চাচ্ছেন নাকি আপনি আরো কম নাকি বেশি দেখাতে চাচ্ছেন। তো আমি 5টাকে দেখাতে চাচ্ছি, 5টা নিলাম, আমি গ্রিন কালার নিলাম, নিয়ে ওকে। এখন দেখেন আসলে টপ 5 আসছে কিনা, দেখেন এখানে 5টা আছে। তো আমার যে বিক্রয় আছে তার মধ্যে সবচেয়ে ভালো বিক্রি করছে, সবচেয়ে বেশি বিক্রি করছে আব্দুল সালাম নামে এই ছেলেটা। মানে 1,30,000 এখানে 13,09,980 টাকার বিক্রি করছে সে একাই। তো এর জন্য হয়তো আমার কোনো পুরস্কার ঘোষণা ছিল, তো সেম ভাবে আমি তাকে পুরস্কার দিয়ে দিতে পারি। মানে আমি ডাটাটা খুব সহজে 5 জনকে বের করে নিতে পারলাম। এখানে ফিল্টারিং এর মাধ্যমে করা যায়, বাট সেটা অনেক লং প্রসেস। যেমন এই যে লাস্টের গুলাকে সিলেক্ট করে করে এইভাবে 5টাকে নিয়ে ওকে দেওয়া যায়। তো ওই একই 5টা আমি ক্লিয়ার করে দিলাম। তো সেম ভাবেই যদি আমরা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আসি, যে টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট, যারে যে মানে সব মার্কেটের কন্ট্রিবিউশন তো একরকম হয় না। তো এক একটা মার্কেটের কন্ট্রিবিউশনটা এক এক রকম, এক এক জায়গার মার্কেট শেয়ারটা এক এক রকম। তো মার্কেট শেয়ার অনুযায়ী সাধারণত টার্গেট ডিস্ট্রিবিউশন করা হয়। তো সেই মার্কেট শেয়ার অনুযায়ী টার্গেট ডিস্ট্রিবিউশন এবং তার উপরে তার বিক্রিটা আসে। তো ওই বিক্রির উপরে তার অ্যাচিভমেন্টটা আসে। তো মনে করেন যে আমি টপ টপ 5 নিয়ে যেহেতু কথা হচ্ছে, টপ 5 আমরা বের করব পার্সেন্টেজে যারা আছে টপ 5 অ্যাচিভার।
তো এখানে আমি দেখেন 5 দিয়ে দিলাম, সেম ভাবে ইয়েলো মার্ক দিলাম। ওকে, এখন টপ 5 গুলাকে আমি একটু আলাদা করে নিব। আচ্ছা, কোন একটা মিস হয়েছে হয়তো বা আমার, আমি আরেকবার একটু দেখি। টপ 5 ইয়েলো মার্ক। ওকে, আচ্ছা আমাকে একটু দেখতে দেন এটা কেন নিল না। এটা তো সিম্পল জিনিস, একই ক্ষেত্রে এখানে টপ 10 আইটেম নিচ্ছে, টপ 10 পার্সেন্টেজটা তো অবশ্যই নেওয়া উচিত। আমি এটাকে একটু আলাদা জায়গায় নিয়ে দেখি। সেম অনেক সময় ফরম্যাটিং এ ইয়া কাজ করে না, আলাদা জায়গায় নিয়ে আমি একটু পার্সেন্টেজ করে এখানে একটু ট্রাই করে দেখি। এগুলো আমার সিলেক্ট আছে, এখন আমি টপ 10 এ গেলাম, এখান থেকে 5টা নিলাম। আচ্ছা 10টাই নিয়ে দেখি কি বলে। 10টা হলে এখান থেকে 2টা নিচ্ছে। আচ্ছা বুঝতে পারলাম না এটা আসলে কেন কাজ করতেছে না। আচ্ছা এইটা দিয়ে কাজ করলে হচ্ছে, আমরা প্রথমে যেটা টপ 10 আইটেম দেখলাম, এখানে 5 দিয়ে একটু দেখি কাজ করে কিনা। ইয়েলো মার্ক দিয়ে ওকে দিলাম, আমাদের ওই ডাটাটাই কাজ করতেছে, ওই ডাটাটাই দেখেন নিচে এখানে 5জন টপ অ্যাচিভারকে নিছে, কিন্তু আমাদের এই ডাটাটাই কাজ করলো না। আচ্ছা কেন করলো না, আমি নেক্সট ক্লাসে এটা একটু এক্সপ্লেন করবো, আমাকে একটু দেখতে হবে। আচ্ছা আমাদের এই জিনিসটা একটু বাদ থাকতেছে, আবার নেক্সট ক্লাসে এটা একটু ক্লিয়ার করে দিব, টপ 10 পার্সেন্টেজটা আসলে কেন নিচ্ছে না, এটার রুলসটা কি। আবার নেক্সট ক্লাসে ওটা একটু ক্লিয়ার করে দেবো। তো এই যে সেম জিনিসটা পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা কিন্তু এইটাতে ব্যবহার করতে পারছি, আমরা ইতিমধ্যে দেখলাম এটা। আমরা এই যে টপ 10 আইটেম যেটা আছে, এই টপ 10 আইটেম দিয়ে আমরা ব্যবহার করতে পারতেছি। এখান থেকে আপনি যে কয়টা নেবেন, যে কয়টা কোয়ান্টিটি, আমি প্রথম 3টা নিলাম, 3টাকে আমি ইয়েলো মার্ক দিয়ে 3টা নিলাম। আচ্ছা প্রথমে ক্লিয়ার রুলস করে নিতাম, আমার যেহেতু একটা রুলস পড়া ছিল, ক্লিয়ার রুলস করে নিয়ে ক্লিয়ার রুলস করার পরে আমি টপ 10 থেকে আমি এখান থেকে 3জনকে নিচ্ছি ইয়েলো মার্কে। এই যে আমার এখান থেকে 3জন চলে আসছে, এই 3জন চলে আসছে টপ অ্যাচিভার। আচ্ছা যাই হোক, আমাদের এই কাজটা এটা দিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা এখন বটম 10 আইটেম, ওই সেম ক্ষেত্রে নিচের যে 10টা আইটেম আছে, আমরা ওই 10টাকে এখান থেকে নিতে পারবো। যেমন বিলো অ্যাচিভার যারা আছে, টপ টপ 3 বিলো অ্যাচিভার দেখি, টপ 3 বিলো অ্যাচিভার। আচ্ছা রেড কালারই থাক। আচ্ছা আমার সিলেক্টে ভুল হয়েছে, আমার নিচের দিকে সিলেক্ট করা যাক, সমস্যা নেই। সিলেক্টের মধ্যে 3জনকে দেখাচ্ছে, সিলেক্টের মধ্যে 3জন বিলো অ্যাচিভার এটাই দেখাই দিচ্ছে। তো সিস্টেমটা একই, এখানকার সিস্টেমটা একই। ওই এখানে প্রথম হলো, এখানে যে আমাদের হলো সিলেক্ট করে দিতে হবে যে কত থেকে কতর মধ্যে, আর এখানে 10টা 20টা 30টা বা 2টা 1টা, মানে ইন্ডিভিজুয়ালি আমরা এটা করতে পারতেছি, এখান থেকে ইন্ডিভিজুয়ালি আমরা করে নিতে পারতেছি। আচ্ছা এখন এখানে আমাদের যেমন ইয়ে আছে, এই যে অ্যাবোভ এভারেজ আর বিলো এভারেজ এটা আছে, তারপরে ডাটা বার, কালার, তারপরে আইকন, এগুলো খুবই সিম্পল জিনিস। আমি এগুলো হলো নেক্সট ক্লাস দেখাবো। আমাদের আজকে আরেকটা টপিক আছে, এই টপিকের উপর একটা ক্লাস দেখাতে চাচ্ছি।
আচ্ছা, সেটা হলো এই যে আমার যে এক্সেল ফাইলটা আপনারা দেখতেছেন, এই এক্সেল ফাইলটা আমি যখন এরকম উপরের দিকে নিচ্ছি আমার হেডারটা কিন্তু থেকে যাচ্ছে। দেখেন যে এনরোলমেন্ট নাম্বার, এমপ্লয়, মোবাইল নাম্বার, স্ট্যাটাস, টার্গেট সেলস, আমার হেডার যেটা আছে এটা কিন্তু থেকে যাচ্ছে। আর অটোমেটিক্যালি আমি যেটাকে এই যে স্ক্রল করতেছি ওটা ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমার হেডারটা থাকার কারণে আমি সহজে বুঝতে পারতেছি আমার কোন কলামে কোন ডাটাটা আছে, এটা আমরা সহজে বুঝতে পারতেছি। তো এটা কিভাবে করা পসিবল, আমি প্রথমে একটু ইয়া করে নিই। এখন দেখেন আমি যদি উপরের দিকে করতেছি তাহলে আমার উপরের ওই হেডারটা থাকতেছে না। তো এই হেডারটা আমি কিভাবে রাখবো, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যদি কখনো রোর ক্ষেত্রে করি, রোর ক্ষেত্রে মানে এই যে রো গুলার ক্ষেত্রে করি, তাহলে আমি যেইটাকে ফ্রিজ করতে চাচ্ছি এটাকে ফ্রিজ বলে, ফ্রিজ প্যান। তো এই আমি যেটাকে ফ্রিজ করতে চাচ্ছি সবসময় তার নিচেরটাকে আমার সিলেক্ট করতে হবে এইভাবে পুরোটাই, এভাবে পুরোটাই সিলেক্ট করতে হবে। মানে আমার এই টুর উপরে ক্লিক করলে আমার পুরোটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই সাইড সিলেক্ট আছে। তো তখন আমরা চলে যাব এখানে ভিউতে, উপরে ভিউতে চলে যাব, ভিউতে গিয়ে এখানে ফ্রিজ প্যান্স আছে, ফ্রিজ প্যান্সে ক্লিক করে ফ্রিজ প্যান্সে ক্লিক করে দেবো এখান থেকে, এই যে অপশনটা আমরা ক্লিক করে দেব। অথবা এই যে ফ্রিজ টপ রো, ফ্রিজ টপ রোটা পরে দেখাচ্ছি, আমি এই ফ্রিজ প্যান্সে ক্লিক করে দেব। এই একটা দিয়ে এই যে এইটার কাজ করা যায়, এটার ব্যবহারটা মোটেও প্রয়োজন হয় না। বা এটার এই ফার্স্ট কলাম বা ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম, এই দুটো আসলে এইটার মধ্যে দিয়ে করে একটা দিয়ে করা যায় সবকিছু। হ্যাঁ, তো এই যে ফ্রিজ প্যানে ক্লিক করলে দেখেন আমার, আমি নিচেরটা সিলেক্ট করে করছি মানে আমার উপরেরটা দরকার, এক নাম্বার রোটা দরকার। দেখেন আমার এক নাম্বার রোটা এখন ফ্রিজ হয়ে গেছে, আমি যেগুলো স্ক্রল করতেছি আমার এক নাম্বার রোটা ওইভাবে থেকে গেছে। এখন যদি আমার ইয়া হয়, মানে এটা উঠাই দিতে হয়, তাহলে আমাকে এখানে ফ্রিজের উপরে ফ্রিজ প্যান্সে ক্লিক করে এই যে আনফ্রিজ প্যান্স করে দিতে হবে। তাহলে আমার এটা ক্লিয়ার হয়ে গেল, আনফ্রিজ করে দিলে এটা ক্লিয়ার হয়ে গেল। তো এখানে আমরা যেটা দেখতেছিলাম, আমাকে সিলেক্ট করার প্রয়োজন হবে না, যদি আমরা টপ রো করতে চাই সিলেক্ট করার প্রয়োজন হবে না। ফ্রিজ টপ রো করলাম, প্রথমটা হয়ে গেল, কোনো সিলেক্টের প্রয়োজন হলো না। এই যে ফ্রিজ ফার্স্ট কলাম এটা করে দিলাম, এই প্রথম কলামটা ফ্রিজ হয়ে গেল। তার মানে এই প্রথম কলামটা ফ্রিজ হয়ে গেল, উপরেরটা কেটেছে প্রথম কলামটা। আমার ইনরোলমেন্ট নাম্বারটা থেকে যাচ্ছে, আমার এই সাইডে কিন্তু ডাটা ঢুকে যাচ্ছে। দেখেন এই যে ইনরোলমেন্ট নাম্বার কিন্তু থেকে গেছে আর ওই সাইডের ভিতরে ডাটা ঢুকে গেছে। তো এটা কাজের ক্ষেত্রে আমার খুব বেশি হেল্প করবে, আমরা যখন বড় বড় ডাটা নিয়ে কাজ করব তখন আমাদের খুব হেল্প করবে এটা। তো আনফ্রিজ করে দিলে সবগুলো অটোমেটিক্যালি ফ্রিজ কেটে যায়। এখন যদি দুইটা বা তিনটা রো বা কলাম যদি আমরা করতে চাই, তাহলে আমার মনে করেন যে আমার প্রথম তিনটা আমি রাখতে চাচ্ছি, তাহলে আমার 4 নাম্বারটাকে আমি সিলেক্ট করে দিব, দিয়ে আমরা ফ্রিজ প্যান্সে ক্লিক করে দেবো, এখান থেকে ফ্রিজ প্যান্স। তো চারটা আমার উপরের তিনটা ফ্রিজ হয়ে গেল, দেখেন উপরের তিনটা আমার নড়তেছে না, পরে থেকে নড়তেছে। তো আমি সেম ভাবে আনফ্রিজ করে দিলাম। এখন এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আমি দুইটাকে একবারে কিভাবে করব। যেমন আমি যদি এখানে ফার্স্ট কলাম দিচ্ছি তাহলে শুধু কলামটা থাকতেছে, রোটা থাকতেছে না। আর যদি এখানে টপ রো দিচ্ছি তাহলে এখানে রো থাকতেছে কিন্তু কলামটা থাকতেছে না, কলামটা দেখেন অটোমেটিক্যালি সরে যাচ্ছে। এখন উপরে রোটা দাঁড়ায় যাচ্ছে, মানে হেডারটা আমার থেকে যাচ্ছে। দুইটার ক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে ফ্রিজ প্যান্স। এইটার ব্যবহারটা কিরকম, যদি আমি এই উপরেরটা রাখতে চাই, উপরেরটা একটু খেয়াল করবেন, এটা একটা কালার নিলাম আর এটাকে আরেকটা কালার নিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দুইটা কালার, মানে আমি এইটা নিতে চাচ্ছি আর এইটা, এই দুইটা আমার ফ্রিজ হবে একসাথে। তাহলে আমাকে এই যে জাকির হুসাইন যেটা আছে আমার এইটার উপরে ক্লিক রাখতে হবে, রেড কালারের উপরে ক্লিক রাখতে হবে। আচ্ছা, রেড কালার উপর কেন ক্লিক রাখতে হবে, কেননা আমি এইটার উপর যে ক্লিক করি তার মানে আমার একটা একটা হেডার মানে একটা রোর নিচে আছে, আর এইটার উপর যে ক্লিক করি তাহলে একটা কলামের সাইডে আছে। তার মানে আমার এই কলামটা থাকবে, এই উপরের রোটা থাকবে, এই কলাম পুরোটা থাকবে, উপরের রোটা থাকবে, এই মাঝেরটা আমি সিলেক্ট করে দিয়ে আমি ভিউতে গিয়ে ফ্রিজ প্যান্সে ক্লিক করে দিব। আবার উপরেরটাও আছে, এই পাশে ইয়াটাও সাইডটাও আছে, দেখেন উপর সাইড দুইটাই আছে, এই দুইটাই আছে, দেখেন উপরের সাইডটা দুইটাই আছে, আবার দুইটা নড়তেছে না।
সেম ভাবে যদি আমরা দুইটা রাখতে চাই, মনে করেন আমি এই দুইটা রাখতে যাচ্ছি, এই দুইটা কলাম রাখতে চাচ্ছি আর একটা রো রাখতে চাচ্ছি, তাহলে আমার এই যে C2 এটাকে সিলেক্ট করতে হবে, কারণ আমি দুইটা কলাম রাখতে চাচ্ছি আর একটা রো রাখতে চাচ্ছি, এটা তোমার C2 এখানে। তো আমার এখানে ভিউতে গিয়ে আমার ফ্রি স্প্যান যে এই যে ফ্রি স্প্যানে ক্লিক করে দিতে হবে, তাহলে আমার এখানে দুইটা থাকবে, এনরোলমেন্ট আর নামটা থাকবে, আর মোবাইল ওই উপরের হেডারটা থাকবে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, এটা clear। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? ভাইয়া এটা একটু আরেকবার বুঝাবেন? আচ্ছা ঠিক আছে। আপু কি বুঝতে চাচ্ছেন কি পুরোটা প্রথম থেকে বুঝতে চাচ্ছেন, নাকি যে আমি লাস্টের যে কলাম রো না একসাথে? না না, লাস্টে যেটা বলছেন ওটা। আচ্ছা লাস্টেরটা না, ওকে। আচ্ছা, লাস্টে অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন লাগতে পারে যে আমরা কলাম এবং রো, এই যে একটা কলাম একটা রো আমরা ফ্রিজ করে রাখতে চাচ্ছি, মানে আমরা ডাটা যদি এভাবে স্ক্রল করি, এভাবে সরাই, তাহলে আমার এই সাইডে অটোমেটিক্যালি এটা থেকে যাবে, এটা সরবে না। সেম ক্ষেত্রে যদি আমরা হেডারটা রাখতে চাই, আমরা যদি এদিকে স্ক্রল করি তাহলে আমার হেডারটা থাকবে। তো আমাকে যেহেতু দুইটা করতে হবে, এটা এইটা, তাহলে দেখেন আমার দুইটা সিলেক্ট আছে, এই দুইটার মাঝখানের সেল কোনটা, মাঝখানের সেল হলো এইটা, জাকির হুসাইনের যে সেলটা আছে এই সেলটা, এই সেলটা, এইটা এইটা, এই দুইটার মাঝখানে সেল হলো জাকির হুসাইনের এটা, যে কারণে আমার এই দুইটাকে ফ্রিজ করতে হলে আমার এই সেলটাকে ধরতে হবে। এই সেলের উপর একটা ক্লিক করলাম, করে আমি ভিউতে গিয়ে ফ্রি স্প্যানসে গিয়ে ফ্রি স্প্যান করে দিলাম, তাহলে আমার এই সাইডেরটাও হয়ে গেল, উপরেরটাও হয়ে গেল। এখন কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ওকে। আচ্ছা ফ্রি স্প্যান, জি জি। আমি যদি শুধু ওই যে 6 নাম্বার দুটাকে ফ্রিজ করতে চাই, এরকম কি পারা যাবে? এর মাঝখান থেকে একটা করতে চাচ্ছেন? হ্যাঁ, পারা যাবে এরকম। মাঝখান থেকে একটা আসলে হয় না, মানে একটা কিভাবে, এই যে স্পিড বলে এটারে, আমি যদি 6 নাম্বার ক্লিক করে স্পিড করে দিই, তাহলে 6 নাম্বারটা থাকবে, কিন্তু হবে কি আপনার এই যে, আচ্ছা আমার ওই সম্ভবত আনফ্রিজ করা দরকার এখান থেকে। আচ্ছা একটা মিনিট, আমার মনে হচ্ছে আনফ্রিজ এখান থেকে করা ছিল না নাকি? আচ্ছা এটা আরেকবার একটু দেখি। ছয় নাম্বারটা দিতে যাচ্ছি। আচ্ছা এই 6 নাম্বারটা দেখেন, 6 নাম্বারটা আমরা স্পিড করলাম, তো এখানে দেখেন একটা ফরম্যাট হয়ে গেছে আমার, মানে 6 নাম্বারের উপরের গুলো আমাকে পুরো এইভাবে সরাইতে হবে, মানে ওর ভিতরে 6 নাম্বার 7 নাম্বার থাকবে, আবার এখানে যে আবার ওইটা পাওয়া যাবে, এই যে এখানে হেডার থেকে এই পর্যন্ত আবার পাওয়া যাবে, তার মানে দুইবার, মানে এইটা আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। মনে করেন যে উম, কি বলবো, আপনার মনে করেন যে এই যে 3 নাম্বারে যে ডাটাটা আছে, 3 নাম্বারে যে ডাটাটা আছে, আপনার এখানে 30 নাম্বারে সেম ডাটা আছে, মনে করেন 30 নাম্বারে সেম ডাটা আছে, তো আপনি 3 নাম্বারের সাথে 30 নাম্বারটা একটু দেখতে চাচ্ছেন যে ঠিক আছে কিনা। তো আমি কি করলাম, মানে আমরা যদি ওই ফরম্যাটে থাকি, তাহলে 3 নাম্বারের সাথে 30 নাম্বার, বা যদি 300 নাম্বার হয় বা 400 নাম্বার হয়, তাহলে আমরা একসাথে কিন্তু একটা ফেসে দেখতে পারবো না। তো আচ্ছা একটা ফেসে যদি দেখতে হয়, দেন সেই ক্ষেত্রে আমরা স্পিডটা করতে হয়, মানে আমি এখানে 3 নাম্বারটাও দেখতে পাচ্ছি, এখানে 30 নাম্বারটাও দেখতে পাচ্ছি, তার মানে আমি এখানে ডাটাটা মিলাই নিতে পারতেছি। দেখেন এই ডাটার দুটো কিন্তু এখন এক আছে, তো আমি কিন্তু এখন ডাটাটাকে মিলাই নিতে পারতেছি যে আমার ঠিক আছে, এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে, ঠিক আছে। এটা হলো এরকম হয়, বাট আপনি মাস থেকে কখনো ফ্রিজ করতে পারবেন না, মানে একটাকে নির্দিষ্ট করে কোনো ফ্রিজ করার কোনো অপশন নাই। ব্যাকে বুঝতে পারছেন? জি। ওকে। এখন এখানে হাইড নামে একটা অপশন আছে, হাইড। তো এই যে যে ইয়াসা আছে, সেলটা আছে, বা এইটা এই এক্সেল ফাইলটা আছে, আমি যদি হাইডে ক্লিক করি, দেখেন আমার এক্সেল ফাইলটা ধরে উধাও হয়ে গেছে, আমার এক্সেল ফাইলটা টোটালি নাই একদম।
এইটা আপনি ওই ইসের মধ্যে যেও কিন্তু খুঁজে পাবেন না, আমার যেখানে এক্সেল ফাইলটা ছিল। এখন আমার এটাকে আনহাইড করতে গেলে ভিউতে গিয়ে আমি যদি এখানে আনহাইডে ক্লিক করি, আনহাইড ক্লিক করে আমার এক্সেল ফাইলটা দেখা যাচ্ছে যে ক্লাস 6 এর ফাইল, ওকে দিয়ে দিলাম, আমার এই ফাইলটা আবার ওপেন হয়ে গেল। দেখেন এখন দুইটা ফাইল আছে, এই দেখেন এন চলে আসলো। এখান থেকে এক্সেল ফাইলটা ধরে হাইড করে দেওয়া যায়, পুরো ফাইলটাই হাইড করে দেওয়া যায়। আচ্ছা, এটা তাহলে আমরা এখান থেকে ইয়াটা দেখে নিলাম, এখানে ফ্রি স্প্যান্সটা দেখে নিলাম। আচ্ছা, এখন আমরা ডাটার মধ্যে গিয়ে আমরা ডুপ্লিকেট দেখলাম, ডুপ্লিকেট রিমুভ করাটা দেখলাম না। ডুপ্লিকেট আছে কিন্তু ডুপ্লিকেটটা একবারে রিমুভ করা যায় কিভাবে? আমরা এখান থেকে মনে করেন যে আমি মোবাইল নাম্বার ডুপ্লিকেট ধরবো, মোবাইল নাম্বার আমি ডুপ্লিকেট ধরলাম। আপনারা এখনকার জন্য একটু মনে করেন যে আপনাদের এই যে মোবাইল নাম্বারগুলো আছে, যেমন এই জাকির হুসাইনের 15 যে মোবাইল নাম্বার, এই সব জায়গায় জাকির হুসাইনের, এটা এই ডাটাটা সব জায়গায় মনে করেন যে জাকির হুসাইনের। এই কিছু সময়ের জন্য এটা একটু ধরে নেন, যেগুলো আছে এই 15 নাম্বার মানে সবগুলো ডাটা পুরো আমার এই ডাটাটা ধরে ডুপ্লিকেট, এই ডাটাটা ধরে ডুপ্লিকেট। তো এইগুলো আমরা কিভাবে ডিলিট করব? এই যে আমরা যখন ডাটায় যাব, এখানে এই যে রিমুভ ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, রিমুভ ডুপ্লিকেট। এই যে রিমুভ ডুপ্লিকেট আমি কার্সার রাখলে দেখেন এখানে লেখা দেখাচ্ছে রিমুভ ডুপ্লিকেট। তো এই কার্সার উপর ক্লিক করলে এখান থেকে আমার দেখাবে এই যে আনসিলেক্ট যদি থাকে, এখানে এটা যদি টিক না দেওয়া থাকে তাহলে আপনার কলাম নাম্বার দেখাবে, এভাবে কলাম এ বি সি ডি এভাবে দেখাবে। আপনি যদি এইটা যদি হেডারে ক্লিক করে দেন তাহলে হেডার গুলো দেখাবে, হেডারে কি কি দেওয়া আছে। তো আপনারা কোন কোন ডুপ্লিকেটের উপরে ডিপেন্ড করে ডিলিট করতে চাচ্ছেন ডাটা? তা আমি সবগুলো আনসিলেক্ট করে আমি মোবাইল নাম্বার যে ডুপ্লিকেট আছে এটাকে ধরে আমি সব ডাটাটাকে ডিলিট করে দিয়ে যাচ্ছি। তো আমি যখন ওকে দিয়ে দেব, দেখেন আমার যেগুলো ডুপ্লিকেট আছে 21টা ডুপ্লিকেট, 8টা ডুপ্লিকেট ছিল, এখন 21টা আছে। তাহলে দেখেন আমার যে 8টা ডুপ্লিকেট ডাটা সব রিমুভ হয়ে গেছে এখান থেকে অটোমেটিক্যালি। হুম, তাহলে এখানে আমার কোনো ধরনের ডুপ্লিকেট ডাটা নাই। এখন যদি আমরা যে ডুপ্লিকেট মেরে দেখি আর একবার, দেখেন আর কোনো ডুপ্লিকেট নাই, কোনো রেড কালার পাবেন না এর মধ্যে। তার মানে আমার কোনো ডুপ্লিকেট ডাটা এর মধ্যে আর নাই। ডুপ্লিকেট থেকে আমি অটোমেটিক্যালি যে রিমুভ করে দিছি পুরো ডাটা ধরেই। ডুপ্লিকেট থেকে রিমুভ করলে পুরো ডাটা ধরে ডিলিট হয়ে যায়। এটা কি বুঝতে পারছেন আপনারা? না বুঝতে পারলে বলেন, আবার দেখে দিব। আচ্ছা, এই যে আমাদের যে ডাটাগুলো আছে এখানে ডুপ্লিকেট অলরেডি রেড কালার হয়ে আছে। আমরা যদি ডুপ্লিকেটটা রিমুভ করতে চাই তাহলে আমাদের ডাটাতে যাইতে হবে, ডাটাতে গিয়ে এখানে ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটে গিয়ে ক্লিক করতে হবে। করলে আমাদের এখানে যদি টিক না দেওয়া থাকে আমরা এখানে টিক দিয়ে নিব। দেওয়ার পরে আমরা এখানে সবগুলোকে আনসিলেক্ট করে দেবো, মানে সিলেক্ট আছে আমি আনসিলেক্ট করে দিব, অল আনসিলেক্ট। এক একটা করে আনসিলেক্ট করা যায়, যেমন এক একটা করে এভাবে করতে হয়, এভাবে এভাবে করতে হয়। তো আমরা কোন ডাটাটা ডুপ্লিকেট ধরতে চাচ্ছি, আমরা মোবাইল নাম্বারটা ডুপ্লিকেট ধরতে চাচ্ছি, এখানে আমাদের মোবাইল নাম্বারটা ডুপ্লিকেট আছে। আমরা মোবাইল নাম্বারের উপরে ক্লিক করে আমরা এখানে ওকে দিয়ে দিব, ওকে। তাহলে আমার ডুপ্লিকেট গুলা রিমুভ হয়ে যাবে এখান থেকে। এখন দেখেন 8টা ডুপ্লিকেট ডাটা আমার রিমুভ হয়ে গেছে। ভাই কি এখন বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, সেম ভাবে এখানে ফিল্টারের বেসিক কিছু ধারণা আজকে নিয়ে নিব, খুবই বেসিক কিছু ধারণা, ক্লাস যেহেতু শেষের দিকে। এই যে আমরা ফিল্টারটা করতেছি, আরেকটা জিনিস আপনারা এটা জেনে রাখেন যে এক্সেলে সব থেকে ইউজফুল টুল হলো ইয়াটা আপনার ফিল্টার, সব থেকে বেশি ব্যবহার হয় ফিল্টার। তো ফিল্টারটা কেন ব্যবহার হয় যখন আপনারা ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন।
বা আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন। ডাটা খুব সহজেই দেখেন, আমি একটাকে কালার করতেছি, সেই কালারগুলো ডাটাকে আমি কিভাবে এক জায়গায় করতেছি ফিল্টারের মাধ্যম দিয়ে। আচ্ছা, এই ফিল্টারের মাধ্যম দিয়ে কিভাবে করা যায়? তো আমরা ফিল্টার যদি করতে চাই, তো যেই হেডারটা নিয়ে সাধারণত ফিল্টারটা হয়, হেডারটা। তো আমাদের হেডার আছে এখানে এইটা। তো এই হেডারটাকে আমরা সিলেক্ট করে নিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা ডাটায় গিয়ে এই যে ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করলাম, আমরা ফিল্টার হয়ে যাচ্ছে। ফিল্টারটা আমাদের হোমেও আছে। হোমে যদি আমরা যে এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে এই যে ফিল্টার নামে অপশন আছে, ফিল্টার আমাদের এখানে এনে রাখা আছে। তো এই ফিল্টারে ক্লিক করলে ফিল্টারের সুবিধাটা কি আমরা একটু দেখে নেবো এখান থেকে সুবিধাটা কি। আমি যদি এখানে এনরোলমেন্ট নাম্বার এই ফিল্টার এখানে ক্লিক করি, তাহলে আমার ভিতরে দেখাই দিচ্ছে আমার কতগুলা এনরোলমেন্ট নাম্বার কি কি এসে আছে। তো এখান থেকে মনে করেন যে আমি এই লাস্টের কয়টা হলো ফিল্টার থেকে রিমুভ করে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমি টেনে দেখতেছি আমার কোয়ান্টিটি আছে 17টা, কাউন্টে 17টা আছে, আর 17টা কাউন্ট করতেছে। তার মানে আমার 3টারে আমি এখান থেকে হাইড করে রাখছি ফিল্টার থেকে, যে কারণে আমার 4টাকে, তো যে কারণে এই সাইডটায় দেখেন সিলেক্ট নাই, চারটা এই চারটাকে আমি হাইড করে রাখছি। এখানে কলাম রো নাম্বার যদি দেখেন 16 পরে 17 নাই, 18 আছে, তারপরে 19 20 21 নাই। তার মানে আমার 4টা ওখানে ফিল্টারে আমার অটোমেটিক্যালি হাইড করে দিয়েছে। আমি যদি এখান থেকে সিলেক্ট অল দিয়ে দিই, আবার ওকে দিয়ে দিই, তাহলে আমার এখানে আবার চলে আসবে কাউন্টে 21টা চলে আসছে কাউন্টে, তার মানে আমার ওই 4টা বের হয়ে আসছে। তো ফিল্টারের প্রথমে যে জিনিসটা আমাদের থাকে, এই যে এ টু জেড, শর্ট এ টু জেড, এটা শর্টের কাজ। তো ফিল্টারের মধ্যে শর্টটা সংক্ষেপে দেওয়া থাকে, যাতে এখান থেকে করা যায়। তো এ টু জেড এর কাজটা কি, আমাদের মনে করেন যে এখানে যা এ, এর পরে বি, তারপরে সি, তারপরে ডি, এইভাবে সিরিয়াল অনুযায়ী আসবে। তো যেহেতু আমাদের জাকির হোসেন প্রথমে, তো আমাদের এই যে এমডি আছে ম্যাক্সিমাম নামের ক্ষেত্রে, আমি এমডিটা একটু উঠাই দিই এখান থেকে। এমডি যেগুলো আছে আমি সেগুলো একটু উঠাই দিব। দেখেন আমি কিভাবে উঠাই, এখানে যে এমডি লেখাগুলো আছে প্রতিটার প্রথমে এমডি আছে, দেখেন আপনার সামনে পরে উঠে যাবে এমডিটা। এই দেখেন এমডি উঠে গেছে, কোনো এমডি নাই। এমডি এই পরে কিন্তু একটা স্পেস থেকে গেছে, স্পেসটা উঠানো হয়নি, এমডি স্পেস উঠাই দিব, এমডি সহ স্পেস উঠে গেল। এখন আর কোনোটা প্রথমে স্পেস নাই, সবগুলো এমডি উঠে গেছে, আমার নাম চলে আসছে। এখন এটা হলো এমডি ডট আছে, যে কারণে এটা বসে নাই, কারণ আমি এমডি উঠাইছি, এমডি ডট উঠাইনি, এটা ম্যানুয়ালি দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ফিল্টার, ফিল্টারের শর্ট এ টু জেড করে দেখি কি হয়। এ টু জেড করলাম, তার মানে এর পরে ই, মানে বি না, বি তে আমাদের কেউ নাই, সি তে কেউ নাই নামের প্রথমে, যে কারণে এটা নাই এখানে। তো এরপরে ই আসছে, তারপরে এইচ আসছে, তারপরে কে, দেখেন একবার লাস্টের দিকে জেড আসছে। তো আমাদের যে অনুযায়ী নাম আছে সেই অনুযায়ী প্রথম অক্ষর আছে, ওই অনুযায়ী আমাদের সিরিয়াল হয়ে গেছে। মানে এ থেকে জেড পর্যন্ত আসছে। এবার আমরা যদি এখানে করি জেড থেকে এ, শর্ট করি জেড থেকে এ, তাহলে আমার জেডটা উপরে চলে যাবে, এই দেখেন জেডটা উপরে চলে গেছে আর এটা নিচে চলে আসছে। মানে আমার পুরো ডাটাটাই কিন্তু নিচে চলে আসতেছে। এই দেখেন আব্দুল সালামের 108% অ্যাচিভমেন্ট, 6 নাম্বার র্যাঙ্কিং, তার এনরোলমেন্ট নাম্বার, এই পুরো ডাটাটা যখন দেখেন আমি করব, এই যে এ টু জেড আবার করি, দেখেন এই যে 108 নাম্বার আব্দুল সালাম উপরে চলে আসছে, এই দেখেন 79 108 নম্বরে 6 নম্বর র্যাঙ্কিং। মানে পুরো আমি করতেছি একটা, কিন্তু পুরো ডাটাটাই আমার ধরে উপর নিচে হয়ে যাচ্ছে। তাহলে আমি সহজেই এ টু জেড দেখতে পারতেছি। এই যে র্যাঙ্কিং এর ক্ষেত্রে মনে করেন যে আপনি এখান তো র্যাঙ্কিংটা উল্টো পাল্টা আছে, তাহলে আপনি চাচ্ছেন যে যে এক তারা আমি প্রথমে নিয়ে আসবো, যে দুই তার নিচে সে থাকবে। তাহলে নাম্বারের ক্ষেত্রে কিভাবে শো করে, দেখেন আমি ক্লিক করলাম, ওখানে শো করতেছিল যেহেতু এখানে কন্টেন্ট ছিল, যে কারণে ওখানে শো করছিল এ টু জেড। এখানে দেখেন স্মলার টু লার্জ শো করতেছে, স্মলার টু লার্জ, তার মানে আমার ওয়ান হলো স্মল, তাহলে আমি স্মলার টু লার্জ করব। দেখেন এখন আমার 1 এর থেকে এখানে 21 পর্যন্ত সিরিয়াল হয়ে গেছে। তো পুরো ডাটাটা মুস্তাফিজুর রহমান 1 নম্বর র্যাঙ্কিং এ আছে, তার মানে আমি সহজেই সিরিয়াল করে ফেলতে পারি। এখানে যারা টিচার আছেন তারা এই কাজটা করতে পারবেন, যে মার্ক যদি কোনো স্টুডেন্টদের মার্ক অনুযায়ী সিরিয়াল করার লাগে, তাহলে ওই এক এক করে করার কোনো প্রয়োজন নাই, একটা ক্লিকে আপনার
অনেক কাজ বেঁচে যাবে। সেম ভাবে যদি অ্যাচিভমেন্টের ক্ষেত্রে দেখি, দেখেন এই যে স্মলার টু লার্জ, লার্জ টু স্মলার, তো লার্জ টু স্মলার যদি দিই তো সেম এই একই, এই যে 132% 131। এবার যদি স্মলার টু লার্জ দিই, স্মলার টু লার্জ, তাহলে আমার 69 প্রথমে, আর সেই দেখেন বড়টা নিচে চলে আসছে। তার মানে আমার পুরো ডাটাটা দেখেন যে মুস্তাফিজুরের কিন্তু এই পার্সেন্টেজ আর এই ইয়া ছিল, র্যাঙ্কিং ছিল, তা সেটা কিন্তু অটোমেটিক্যালি নিচে চলে আসছে। তো ফিল্টারিংটা আসলে খুব মজার একটা জিনিস। ফিল্টারিংটা যত অ্যাডভান্স ভাবে শিখতে পারবেন তত আহ, তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন, তত দ্রুত কাজ করতে পারবেন, শিখতে পারবেন, সরি বলতেছি। আর তত দ্রুত আপনার কাজ আগাবে, যত ফিল্টারিং অ্যাডভান্স হবেন তত দ্রুত কাজ আগাবে। ফিল্টারিং এর আসলে ক্লাস দেখাইলে 2টা 3টা ক্লাসেও শেষ হবে না, ফিল্টারিং এত বড় একটা ফাংশন। তো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। এখানে যেমন আছে শর্ট বাই কালার, দেখেন এই যে আমার যেহেতু এখানে কালার করা আছে এই সেলসের এখানে, এই যে শর্ট বাই কালার, তো এই কালার গুলারে আমি এক জায়গায় নিয়ে আসবো। আমার যে কালার গুলো আছে এই কালার গুলারে আমি এক জায়গায় নিয়ে আসবো। তাহলে আমি এখানে করলাম কি, শর্ট বাই কালার, এই কালারটা সিলেক্ট করলাম, তার মানে আমার এই কালার গুলো আমার এক জায়গায় চলে আসলো, এই কালার গুলো আমার অটোমেটিক্যালি এক জায়গায় চলে আসলো, বাদ বাকি গুলো আলাদা হয়ে গেল। তো সেম ভাবে যদি নো ফিল করে দিই তাহলে আমার ওই টোটালটা উঠে যাবে, এই যে নিচে চলে আসতেছে এটা। তো এই শর্ট যদি করা হয়, শর্টটাকে ফিরানো আসলে আহ, এইভাবে সম্ভব না। শর্ট করতে গেলে প্রথমে যে কোনো ফরম্যাটের প্রথমে সিরিয়াল করে নিতে হবে, তাতে আবার সিরিয়ালের অনুযায়ী, যেমন মনে এই র্যাঙ্কটাকে আপনারা সিরিয়াল ধরে নেন আপাতত, আমি যে শর্ট করছি আমার সিরিয়ালগুলো চেঞ্জ হয়ে গেছে, যেমন 1 এই 2 হয়ে গেছে, তখন আমি করব কি, এখান থেকে স্মলার টু লার্জ করে নিলে আমার সিরিয়ালটা আবারও আগের মতো হয়ে যাবে, তার মানে আমার পুরো ডাটাটা আগের মতো হয়ে গেল। এটা খুব বড় ধরনের একটা ফাংশন, আসলে আস্তে আস্তে দেখাতে হবে, একবারে দেখাইলে আপনাদের মাথা ঘুলাই যাবে। তো আজকে এই যে প্রথম যে 3টা জিনিস আছে, এই 3টা জিনিস আজকে দেখলাম সংক্ষেপে। তো এই যে শর্ট বাই কালার এই জিনিসটা আসলেও আরো অনেক কিছু দেখানোর আছে এটার, তো সামনের ক্লাসে দেখাবো। তো আমাদের এখানে একটা প্রবলেম থেকে গেছে, আমরা এই যে টপ 10 আর বটম 10 এই পার্সেন্টেজ যেটা আছে এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় আর অ্যাবভ, আর এখানে কিছু ডাটা আছে এগুলা দেখাবো, পাশাপাশি ফিল্টারিংটা দেখাই দিব আগামী ক্লাসে। আগামী ক্লাস আমাদের শুক্রবারে ক্লাসটা একটু বড় হবে, তাই সবাই একটু অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, কেননা শুক্রবারে ক্লাসের পরে আপনারা অ্যাডভান্স ক্লাসে চলে যাচ্ছেন, শনিবার থেকে আপনারা অ্যাডভান্স ক্লাসে চলে যাচ্ছেন। তো শুক্রবারের ক্লাসটা মিস দেওয়ার আসলে সুযোগটা নাই, মিস দিলে এটা আপনাদের জন্য আসলে বড় ধরনের হয়তো একটা লস হয়ে যাইতে পারে। Okay, yes, we will be joined. হ্যাঁ, অ্যাডভান্স টুল, অ্যাডভান্স ফর্মুলা নিয়ে আপনারা কাজ দেখতে পারবেন শুক্রবারে। তো আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো।